আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কনসেপ্ট ক্লাসে। তো আজকে আমরা অধ্যায় ৭ অর্থাৎ কার্যপত্রের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। তো কার্যপত্র এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার এবং কার্যপত্রটা মূলত প্রস্তুত করা হয় আর্থিক বিবরণীতে আমরা যে ফাইনালি এন্ট্রিগুলো বসাই সেটার মধ্যে যেন কোনো ভুল না থাকে এবং আমার কোনো ক্ষেত্রে যেন কোনো ঝামেলা না থাকে বা আর্থিক বিবরণীতে আমরা যেন কোনো ভুল না করি, এজন্য একটা খসড়া হিসেবে আমরা কার্যপত্র প্রস্তুত করি। তো কার্যপত্রের মধ্যে আমার রেওয়ামিল থেকে শুরু করে সমন্বয় থেকে শুরু করে সমন্বিত রেওয়ামিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত সব কিছুর একটা পূর্ণাঙ্গ আমরা রোড ম্যাপ দেখতে পারি। কি দেখতে পারি? সব কিছুর একটা পূর্ণাঙ্গ রোড ম্যাপ দেখতে পারি। হ্যাঁ, রোড ম্যাপ দেখতে পারি। তো কার্যপত্র মূলত প্রস্তুত করা হয় কার্যপত্র একটা হচ্ছে ঐচ্ছিক ধাপ, এটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। তবে কার্যপত্র আমরা মূলত খসড়া হিসেবে প্রস্তুত করি যেন আমার আর্থিক বিবরণীতে যে আমার কোনো ভুল না থাকে। তো চলো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমেই জেনে নিই যে কার্যপত্র মূলত আমরা কেন তৈরি করি। হ্যাঁ, এখানে আমরা অ্যাকাউন্টিং সাইকেল বা হচ্ছে তোমার হিসাব চক্র দেখতে পাচ্ছি। হিসাব চক্রের প্রথম ধাপ কি? তোমার লেনদেন শনাক্ত করা, তারপর লেনদেন জাবেদাভুক্ত করা, তারপর হচ্ছে তোমার খতিয়ানে স্থানান্তর করা, তারপর হচ্ছে রেওয়ামিল প্রস্তুত করা। রেওয়ামিল প্রস্তুতের পরের ধাপটা কিন্তু তোমার কার্যপত্র প্রস্তুত করা। রেওয়ামিল প্রস্তুতের পরের ধাপটাই কিন্তু কি তোমার কার্যপত্র প্রস্তুত করা। তো এই কার্যপত্রে মূলত কি করা হয়? কার্যপত্রে তোমার রেয়ামিল ও সমন্বয় সমূহ এক করা হয়। রেয়ামিল এবং সমন্বয় সমূহ একত্রিত করে একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র বা ওয়ার্কশিট নামে পরিচিত। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা তো আর্থিক বিবরণী ঠিক নাকি ভুল এটা যাচাইয়ের জন্যই তো আমরা রেয়ামিল প্রস্তুত করি। হ্যাঁ, রেয়ামিল প্রস্তুত করি। তারপরে রেয়ামিল প্রস্তুত তো করা হয় তোমার মূলত যে হিসাবগুলো বা যে এন্ট্রিগুলো তোমার হিসাবভুক্ত আছে সেগুলোর ক্ষেত্রে। কিন্তু রেওয়ামিলের পরেও কিছু কিছু এন্ট্রি আমার ছুটে যেতে পারে বা কিছু কিছু এন্ট্রি আমার বাদ থাকতে পারে, যেটাকে বলা হয় সমন্বয়। হ্যাঁ, সেটাকে বলা হয় সমন্বয়। তো সমন্বয়টা আবার রেওয়ামিলের মাঝখানে থাকে না। তো রেওয়ামিলের পরে যে সমন্বয় থাকে, সেই সমন্বয় এবং রেওয়ামিল এক করে তোমার যেই বিবরণী প্রস্তুত করা হয় তাকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলা হয়। তো এখানে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে দুটি বিবরণী তৈরি করা জরুরি, তাদের তথ্য হিসেবে রেওয়ামিল এবং বেশ কিছু সমন্বয় দেওয়া থাকে। হ্যাঁ, বেশ কিছু সমন্বয় দেওয়া থাকে। আর্থিক বিবরণী তৈরির ক্ষেত্রে রেওয়ামিল দেওয়া থাকে এবং বেশ কিছু সমন্বয় দেওয়া থাকে। তো রেওয়ামিল ও সমন্বয়কে আমরা যদি পৃথকভাবে বা আলাদাভাবে রাখি, তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণীতে আমরা সঠিক চিত্র বা সঠিক তথ্য আমরা দেখতে পারবো না, কারণ আমাদের অবশ্যই সমন্বয়টা যোগ করতে হবে। তাই কার্যপত্রকে আমরা বলতে পারি একটা আলাদা কাগজ, যাতে রেওয়ামিল এবং অন্যান্য আর্থিক সমন্বয়গুলি সুশৃঙ্খলভাবে এবং শ্রেণীবদ্ধভাবে তোলা হয়, যাতে পরবর্তীতে আর্থিক বিবরণী তৈরিতে সুবিধা হয়। তার মানে কার্যপত্র হলো কিসের তোমার একত্রিত রূপ? কার্যপত্র হচ্ছে রেওয়ামিল এবং সমন্বয়ের একত্রিত রূপ। তো এটা মাথায় রাখবে। এবং কার্যপত্র প্রস্তুতের পূর্ব ধাপ কোনটা? রেওয়ামিল প্রস্তুত করা। কার্যপত্র প্রস্তুতের পরের ধাপ কোনটা? তোমার সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পরের স্লাইডে চলে যাই। তো এখন আমরা কার্যপত্রের বৈশিষ্ট্যগুলো দেখব, যে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা কার্যপত্র। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক প্রস্থ আলাদা কাগজ। কার্যপত্র হিসাবের কোনো নির্দিষ্ট বইতে তৈরি করা হয় না, এটা একটা আলাদা কাগজে প্রস্তুত করা হয়। বড় প্রস্থ বিশিষ্ট কাগজ, এর নির্দিষ্ট তারিখে একটা আলাদা কাগজে তৈরি করা হয়। বহুঘর, এই কার্যপত্র ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী বহুঘরে বিভক্ত হয়। যেমন 10 ঘর বিশিষ্ট কার্যপত্র, 8 ঘর বিশিষ্ট কার্যপত্র, 12 ঘর বিশিষ্ট কার্যপত্র। হ্যাঁ, বাস্তবে অনেক সময় আরও অধিক ঘর সমন্বিত কার্যপত্র দেখা যায়। তো আমরা যখন সিকিউ সলভ করব, তখন আমরা যে 8 ঘর, 10 ঘর, 12 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে শিখব। পরিবর্তনশীলতা, কার্যপত্র যেহেতু আর্থিক বিবরণী তৈরিতে সাহায্য করে, যেহেতু কোনো সমন্বয় ভুলভাবে তোলা হলে পরবর্তীতে তা সংশোধন করা যায়। এই জন্য কার্যপত্র অনেক সময় পেন্সিল দ্বারা লিপিবদ্ধ করা হয়, যাতে আমরা সহজে মুছে সেটা ঠিক করতে পারি। তথ্যের সংক্ষিপ্ত বর্ণনা, কার্যপত্রে তথ্যের সংক্ষিপ্ত বর্ণনা থাকে, যাতে আর্থিক বিবরণীতে তথ্যসমূহ স্থানান্তরের সুবিধা হয়। অর্থাৎ আর্থিক বিবরণী যাতে আমরা ভালোভাবে প্রস্তুত করতে পারি বা যেন সহজভাবে উপস্থাপন করতে পারি, সেজন্য তথ্যসমূহ আমরা কার্যপত্র প্রস্তুত করি, যাতে আমরা সহজে স্থানান্তর করতে পারি। আচ্ছা, তো তারপরে স্লাইডে আমরা যাই।
তারপরে হচ্ছে তথ্যের সংক্ষিপ্ত বর্ণনা, কার্যপত্রে সকল তথ্যের সংক্ষিপ্ত বর্ণনা থাকে যাতে আর্থিক বিবরণীতে তথ্যসমূহ স্থানান্তরের সুবিধা হয়। কার্যপত্রে কি থাকে? সংক্ষিপ্ত বর্ণনা থাকে, যেন আমরা কি করতে পারি, আর্থিক বিবরণীতে তথ্যসমূহ সহজে আমরা স্থানান্তর করতে পারি। সমন্বয়গুলির গাণিতিক শুদ্ধতা যাচাই করা, কার্যপত্রের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমন্বয়গুলির গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। রেয়া মিলের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হচ্ছে হিসাবের, আর তোমার কার্যপত্রে হচ্ছে সমন্বয়ের গাণিতিক শুদ্ধতা আমরা যাচাই করি, এটা মাথায় রাখবা। রেয়া মিলে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবের, রেয়া মিলে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কিসের? হিসাবের। আর কার্যপত্রে সমন্বয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। সমন্বিত রেয়া মিল, সমন্বিত রেয়া মিল তৈরি করা কার্যপত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য যা অন্য কোনো বইয়ের মাধ্যমে করা সম্ভব নয়। আয় বিবরণী, কার্যপত্রের একটা অংশ আয় বিবরণী তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি সম্পর্কে ধারণা করা যায় বা নির্ণয় করা যায়। আর সম্পত্তি ও দায়ের পরিমাণ অবস্থা নির্ণয় করা কিভাবে? আমার আর্থিক অবস্থার বিবরণী একটা ঘর থাকে, এখানে সম্পত্তি এবং দায়ের পরিমাণ অবস্থান কার্যপত্রের মাধ্যমে তোমার নির্ণয় করা যায় এবং আলাদা করা যায়। তো এগুলো হচ্ছে আমার কার্যপত্রের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন কার্যপত্র প্রস্তুত করতে গেলে আমাকে একটা বিষয়ে খুবই ভালো দখল থাকতে হবে যে আমার মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো এবং মূলধন জাতীয় লেনদেন কোনগুলো। তো হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করে তা সঠিকভাবে উপস্থাপন করা। তো সঠিকভাবে প্রস্তুতের জন্য আমার কি প্রয়োজন? মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় সঠিকভাবে চিহ্নিতকরণ। তো এই চিহ্নিতকরণের জন্য তোমার মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় সমূহ সঠিকভাবে নির্ণয় করতে জানতে হবে। হ্যাঁ, তো এই নির্ণয় করতে না পারলে কি হবে? আমরা মোট লাভ, নেট লাভ সঠিক কিনা সেটা বুঝতে পারবো না। প্লাস হচ্ছে সম্পদ এবং দায়ের পরিমাণ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। তো লেনদেনকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়, এই যে এটা এমসিকিউর জন্য মাথায় রাখবা। লেনদেনকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তার মানে লেনদেনকে আমরা কয় শ্রেণীতে ভাগ করতে পারি? দুই শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে মূলধন জাতীয় লেনদেন বলতে আমরা কি বোঝাই। প্রথমে আমাকে মূলধন জাতীয় লেনদেন বলতে কি বোঝায় এটা জানার আগে আমাকে বুঝতে হবে আসলে মূলধনটা কি। তো একটা ব্যবসার শুরুতে আমার কি লাগবে? মূল অর্থ বা ধন সম্পদ লাগে, যেটাকে আমরা মূলধন বলে থাকি। তো ব্যবসা শুরু করার সময় যে ধন সম্পদ খাটানো হয় তাকে আমরা প্রারম্ভিক অর্থে বা আক্ষরিক অর্থে মূলধন বলে থাকি। সুতরাং ব্যবসার পরিচালনা মুনাফা অর্জনের জন্য যে সকল স্থায়ী ও অস্থায়ী সম্পদ প্রয়োজন হয় তাকে ওই সম্পদের মোট মূল্যকে মূলধন বলে। মানে মূলধন সমান সমান কি? আমার স্থায়ী ও অস্থায়ী সম্পদ। অন্যদিকে মুনাফা বলতে প্রতিষ্ঠানের ব্যয়ের উপর আয়ের আধিক্যকে বোঝায়, অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমার প্রথমে কি করা লাগবে? কাঁচামাল কেনা লাগবে। এটা কাঁচামাল কিনতে কি খরচ হয় না? তো এটা এক ধরনের ব্যয়। তারপরে কাঁচামাল কিনে সেই কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করতে গেলে আমার কারখানা ভাড়া, শ্রমিক ভাড়া, অনেক ধরনের খরচ হয়। তো এগুলো হচ্ছে ব্যয়। তারপরে এই যে আমি কাঁচামালটা পণ্য রূপান্তরিত হয়ে গেলে সেটা যখন বিক্রি করে আমি আয় করব, সে আয়টা অবশ্যই ব্যয়ের থেকে বেশি হতে হবে। তো এটাকে বোঝানো হয়েছে যে ব্যয়ের উপর আয়ের আধিক্যকে বোঝায় মুনাফা বলতে, নাহলে তো আমার মুনাফা হবে না। ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে বিনিয়োগকৃত অর্থের অতিরিক্ত প্রাপ্ত অর্থকে মুনাফা বলে। অর্থাৎ তোমার ধরো বিনিয়োগ করছো তুমি 5,000 টাকা, তুমি ব্যবসা করে 10,000 টাকা ইনকাম করলা, এই যে অতিরিক্ত 5,000 টাকাটা, এই 5,000 টাকাটা তোমার মুনাফা হিসাবে কাউন্ট হবে, মুনাফা বা লাভ হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, এক্ষেত্রে মূলধন শব্দটির সঙ্গে দীর্ঘমেয়াদী বিষয় জড়িত এবং মুনাফা শব্দটির সঙ্গে স্বল্পমেয়াদী বিষয় জড়িত। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। মুনাফা কি? তোমার দীর্ঘমেয়াদী বিষয় জড়িত, আর মূলধন তোমার দীর্ঘমেয়াদী বিষয় জড়িত, আর মুনাফা তোমার স্বল্পমেয়াদী বিষয় জড়িত। আর মূলধন বলতে মূলধন জাতীয় লেনদেন বোঝায়, আর মুনাফা বলতে মুনাফা জাতীয় লেনদেন বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য আমরা শিখব। তো মূলধন জাতীয় লেনদেন কাকে বলে? যে লেনদেন বারবার সংগঠিত হয় না, একবার ঘটলে এদের ফলাফল বা উপকার দীর্ঘকাল ধরে ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। যেমন আসবাবপত্র ক্রয়, এটা কি তুমি প্রতিদিন কেন আসবাবপত্র? কেন না। কল কবজা ক্রয়, হ্যাঁ, মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, ঋণ পরিশোধ, মালিক কর্তৃক উত্তোলন, এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এগুলো কিন্তু প্রতিদিন সংগঠিত হয় না। হ্যাঁ, আসবাবপত্র ক্রয়, কল কবজা ক্রয়, মূলধন, ঋণ গ্রহণ করা,
হ্যাঁ, একটা বড় অঙ্কের ঋণ গ্রহণ করা, স্থায়ী সম্পদ বিক্রয়, ঋণ পরিশোধ করা, মালিক কর্তৃক উত্তোলন, এগুলো তোমার রেয়ারলি, হ্যাঁ, তোমার কালে ভদ্রে এই ঘটনাগুলো হয়, কালে ভদ্রে বা অনিয়মিত হয়, হ্যাঁ অনিয়মিত। এই যে এখানে বলে দেওয়া আছে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি, অনিয়মিতভাবে সংগঠিত হয়, এর ফলাফল কি, দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ, এই জাতীয় লেনদেনগুলো বড় অঙ্কের হয়ে থাকে। এই জাতীয় লেনদেনের ফলে সম্পদ ও দায়ের হ্রাস বৃদ্ধি ঘটে। প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুনাফা অর্জনের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ লেনদেন সংগঠিত হয়। কিসের লক্ষ্যে, যেন প্রতিষ্ঠানের উন্নতি ঘটে এবং মুনাফা অর্জনের ক্ষমতা বাড়ে, তাই এই জাতীয় লেনদেন সংগঠিত হয়। তারপরে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন কি, এই মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের ঠিক উল্টাটা। হ্যাঁ, যেমন মূলধন জাতীয় লেনদেন ছিল অনিয়মিত, আর এটা হচ্ছে বারবার নিয়মিতভাবে সংগঠিত হয়। হ্যাঁ, এটা আর মূলধন জাতীয় লেনদেন ছিল দীর্ঘমেয়াদে ফলাফল ভোগ করা যায়, আর এই ফলাফল উপযোগ সংশ্লিষ্ট হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। যেমন হচ্ছে পণ্য ক্রয়, তোমার মুদির দোকানে গেলে দেখবে প্রতিদিনই কি কাস্টমার পণ্য কিনতেছে, তো পণ্য ক্রয় এটা রেগুলার সংগঠিত হয়। পণ্য বিক্রয়, বেতন প্রদান, ভাড়া প্রদান, বাট্টা প্রাপ্তি, সুদ প্রাপ্তি, এগুলো তোমার রেগুলার সংগঠিত হয়। হ্যাঁ, তো মুনাফা জাতীয় লেনদেন বারবার নিয়মিতভাবে সংগঠিত হয়, এটা স্বল্প সময়ের হয়ে থাকে, এই জাতীয় লেনদেন ছোট অঙ্কের হয়ে থাকে। এই জাতীয় লেনদেনের ফলে স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধি ঘটে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধি ঘটে কেন, কিভাবে ঘটে তোমাদেরকে বলে দিচ্ছি। আমার স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্বের কয়টা উপাদান, মালিকানা সত্ত্বের কয়টা উপাদান তোমাদেরকে বলছি, 4টা। কি কি, মূলধন, আয়, ব্যয়, আর কি উত্তোলন, তাই না? তো আয়টা কি আমার মূলধন মালিকানা সত্ত্বকে বাড়ায় দেয়, আর ব্যয়টা মালিকানা সত্ত্বকে কমায় দেয়। এই যে হ্রাস করতেছে আর বৃদ্ধি করতেছে। তো এই জাতীয় লেনদেনের ফলে স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধি ঘটে। মূলত আয় আর ব্যয়টাই হচ্ছে কি তোমার মুনাফা জাতীয় লেনদেন। প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা মুনাফা অর্জনের লক্ষ্যে এই জাতীয় লেনদেন সংগঠিত হয়। অর্থাৎ প্রতিদিনের কাজ যেন ঠিকঠাক মতো চলতে পারে, সেই লক্ষ্যে এই জাতীয় লেনদেন সংগঠিত হয়। তারপরে আসি, এই মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে আমরা কেন এত গুরুত্ব আরোপ করতেছি, এই দুইটা শ্রেণীকে আলাদা করা প্রয়োজন কেন? প্রথম কারণ, সঠিক জাবেদা দাখিলা দেওয়া। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের সঠিক হিসাবকার নির্ণয়ের মাধ্যমে জাবেদা দাখিলা দিতে হয়। এখন আমরা যদি না জানি কোনটা মূলধনের মধ্যে পড়ে, কোনটা মুনাফার মধ্যে পড়ে, তাহলে কিন্তু সঠিক জাবেদা দাখিলা আমরা প্রদান করতে পারবো না। হ্যাঁ, কোনো ক্রয় সংক্রান্ত লেনদেন এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন জাতীয়, আবার অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুনাফা জাতীয় হতে পারে। এমন কম্পিউটার ক্রয় একটি সাধারণ নিয়মে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু কম্পিউটার ব্যবসায়ী যারা আছে তাদের কাছে কম্পিউটার একটা পণ্য, হ্যাঁ, তখন এটা আবার মুনাফা জাতীয় ব্যয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ। ঠিক আছে, কম্পিউটার ব্যবসায়ী যারা আছে, কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিকট কম্পিউটার ক্রয় এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়। তো এটা এমসিকিউর জন্য আসতে পারে, মাথায় রাখবা, কারণ এটি তার ব্যবসায়িক পণ্য। সঠিক জাবেদা দাখিলার সাথে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন শনাক্ত করা প্রয়োজন। আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে মূলধন ও মুনাফা জাতীয় আলাদা করা বা আলাদা শ্রেণী করার প্রয়োজন পড়ে, কেননা শুধুমাত্র মুনাফা সংক্রান্ত লেনদেনগুলো আয় বিবরণীতে দেখে প্রকৃত ফলাফল নির্ণয় করতে হয়, আর মূলধন জাতীয় লেনদেনগুলো আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই, আর্থিক অবস্থার নিরূপণ। হ্যাঁ, তো আর্থিক অবস্থার নিরূপণে দেখো লেনদেনের মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীকরণের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয়গুলো আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। তার মানে মূলধন জাতীয় লেনদেন আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়, আর মুনাফা জাতীয় লেনদেন তোমার মুনাফা সংক্রান্ত লেনদেন আর্থিক ফলাফল বা বিশদায় বিবরণীতে দেখানো হয়। তাহলে বিশদায় বিবরণীতে দেখানো হয় মুনাফা সংক্রান্ত লেনদেন, আর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় মূলধন সংক্রান্ত লেনদেন। হ্যাঁ, তো বিশদায় বিবরণী, বিশদ আয় বিবরণীতে দেখানো হয় মুনাফা সংক্রান্ত লেনদেন, আর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় তোমার মূলধন সংক্রান্ত লেনদেন। আর্থিক অবস্থার বিবরণী মূলধন সংক্রান্ত লেনদেন। ওকে, মূলধন সংক্রান্ত লেনদেন। তো এতটুকু মাথায় রাখলে হবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তারপরে মূলধনের পরিমাণ অক্ষত রাখা। দেখো,
মূলধনের পরিমাণ অক্ষত রাখার ক্ষেত্রে মূলধন এবং মুনাফা আগে আলাদা করতে চিনতে হবে, কারণ মূলধন ও মুনাফা যেহেতু আয় ব্যয় যদি সঠিকভাবে শনাক্ত না করি সেক্ষেত্রে আমার মূলধন জাতীয় আয়কে আমরা মুনাফা জাতীয় হিসেবে কাউন্ট করব, আবার মুনাফা জাতীয় ব্যয়কে আবার মূলধন ব্যয় হিসেবে কাউন্ট করব, তাহলে হবে কি তোমার লভ্যাংশ যেটা আসবে সেটা সঠিক আসবে না। তারপরে হচ্ছে অবচয় নির্ণয়। মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় সঠিকভাবে চিহ্নিত করা গেলে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণও সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে সম্পদের পরিমাণ সঠিকভাবে নির্বাচন করতে পারলে বা নির্ণয় করতে পারলে আমরা অবচয়ও সঠিকভাবে নির্ণয় করতে পারবো। আয়কর নির্ধারণ, অর্থাৎ সরকারকে কত টাকা ট্যাক্স দিতে হবে। তো মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় যদি আমরা সঠিকভাবে শনাক্ত না করি তাহলে এক বছর প্রকৃতপক্ষে লাভ হওয়া সত্ত্বেও অনেক সময় ক্ষতি হিসেবে প্রদর্শিত হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে মূলধনের জায়গায় যদি মুনাফা দিই, মুনাফার জায়গায় যদি মূলধন দিই, তাহলে আমার দেখা যাবে খরচ অনেক বেশি বেড়ে গেছে। তো খরচ অনেক বেশি বেড়ে গেলে আমার ক্ষতি হিসেবে প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, তো যেখানে আমার লাভ হিসেবে প্রদর্শিত হওয়ার কথা ছিল। তো এক্ষেত্রে আমরা সঠিক লাভ হিসেবে প্রদর্শিত না হলে আমার আয়কর নির্ধারণে সমস্যা হবে এবং আয়কর কর্তৃপক্ষের নিকট হিসাবটা গ্রহণযোগ্য হবে না। হিসাব বিজ্ঞানের নীতি প্রয়োগ। তো মূলধন এবং মুনাফা জাতীয় শ্রেণীকরণ করা, এটা হিসাব বিজ্ঞানের নীতিমালা গ্যাপ অনুযায়ী এটা পরিচালিত হয়। গ্যাপের ফুল মিনিং হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা হচ্ছে গ্যাপের ফুল মিনিং। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের সর্বগ্রাহ্য বা সর্বজন স্বীকৃত নীতিমালা হচ্ছে গ্যাপ। তো এই হচ্ছে আমাদের বেসিক ধারণা। এখন আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণে কিছু কিছু নীতিমালা আমরা ফলো করি। হ্যাঁ, আমরা চাইলে তো মূলধন, এটা যে মূলধন জাতীয় আয় ব্যয় বা এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়, এটা আমরা চাইলে নিজেদের মন মতো শনাক্ত করতে পারবো না। তো এটার জন্য কিছু কিছু নীতিমালা আছে। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ধারণে কিছু কিছু নীতিমালা আছে। প্রথমে আমরা দেখব ফলাফলের স্থায়িত্ব কিরূপ। যদি ফলাফলের স্থায়িত্ব দীর্ঘকাল ধরে বিদ্যমান থাকে তাহলে বুঝবো মূলধন জাতীয়, আর যদি স্থায়িত্ব স্বল্পকাল বা কোনো হিসাবকালের মধ্যে সীমিত থাকে তখন সেটা মুনাফা জাতীয় ব্যয় রূপে গণ্য হবে। আবর্তন, যে সকল ব্যয় বারবার সংগঠিত হয়, বারবার আবর্তিত হয়। আবর্তন মানে একটা জিনিস বারবার সংগঠিত হওয়া। যেমন আমার প্রতিদিন হচ্ছে, ধরো তোমার আবর্তন বলতে কি বোঝায়, ধরো একটা জিনিস আমি প্রতিদিন কিনতেছি, তো আমি প্রতিদিন একবার করে একটা জিনিস কিনতেছি, আর একটা জিনিস হচ্ছে সেম জিনিসটাই আমি হচ্ছে বছরে একবার কিনতেছি, তাহলে আবর্তন কোনটাই বেশি হবে? হ্যাঁ, যে জিনিসটা আমি বারবার একটা জিনিস কিনতেছি, তো এটাকে বলে আবর্তন। যে সকল ব্যয় বারবার আবর্তিত হয় বা সংগঠিত, আবর্তন মানে সংগঠন হওয়া, তাকে মুনাফা জাতীয় ব্যয় রূপে গণ্য করা হয়। তো উদ্দেশ্য, প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুনাফা অর্জনের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্পাদিত ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। পরিবর্তন, যে সকল ব্যয় থেকে প্রতিষ্ঠানের সম্পদের কাঠামোগত পরিবর্তন হয়, সম্পদ কথাটা উল্লেখ থাকলে বুঝবা মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, যে সকল ব্যয়ের ফলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি পায় তা মুনাফা জাতীয়। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সম্পদ প্রভাবিত হয় মূলধন জাতীয় ব্যয়ের কারণে, মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় মুনাফা জাতীয় ব্যয়ের কারণে। সম্পদ প্রভাবিত হয় মূলধন জাতীয় ব্যয়ের কারণে, আর মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। হ্যাঁ, ব্যয়ের কারণে। মালিকানা সত্ত্ব কি সেটা তো বুঝেছো, মালিকানা সত্ত্ব হচ্ছে তোমার প্রতিষ্ঠানের উপর মালিকের যে দাবিটা। প্রভাব, তো যে সকল ব্যয়ের প্রভাব সরাসরি লাভ ক্ষতি নির্ণয় পড়ে না তা মূলধন জাতীয় ব্যয়, আর যেটা লাভ ক্ষতি নির্ণয় পড়ে তা মুনাফা জাতীয় ব্যয়। প্রাথমিক খরচ ও পরবর্তী খরচ, প্রাথমিক অবস্থায় যে ব্যয় হয় তা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। যেমন পুরাতন কলকব্জা ক্রয় করে তা কার্যক্রম করার জন্য মেরামত ব্যয় বা সংস্থাপন ব্যয়। কিন্তু পরবর্তীতে জন্য যে পুনঃ খরচ হয় তা মুনাফা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। যেমন বার্ষিক মেরামত অবচয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ বা সিকিউতে তোমরা অনেক সময় ভুল করো। সংস্থাপন ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের আন্ডারে পড়বে, কিন্তু মেরামত, বার্ষিক মেরামত খরচ অবচয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। ব্যবহার বা বিক্রয়, যদি বিক্রয়ের উদ্দেশ্যে আর কোনো স্থায়ী প্রকৃতির জিনিস যদি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তবে এরূপ ব্যয় মূলধন জাতীয় ব্যয়। কিন্তু কোনো স্থায়ী প্রকৃতির জিনিস যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন আমি এসি কিনলাম ব্যবহারের উদ্দেশ্যে, তো এটা আমার লং টার্ম একটা ইনভেস্টমেন্ট, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো আমি এসি কিনে আবার বিক্রি করে ফেলাবো, তো এটা হচ্ছে আমি বিক্রির উদ্দেশ্যে এসিটা কিনলাম, তাই এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়, কারণ এসিটা তখন আমার কাছে পণ্য।
আরো কিছু নীতি আছে মূলধন জাতীয় আয় হচ্ছে নির্ধারণের ক্ষেত্রে। একটা হচ্ছে স্থায়ী স্থায়ী দীর্ঘমেয়াদী হলে মূলধন, আর স্বল্পমেয়াদী হলে তোমার মুনাফা। আর আয় যদি এককালীন হয় তা মূলধন, আর আয় যদি পুনঃ পুনঃ বা বারবার বারবার অর্জিত হয় তবে তা মুনাফা জাতীয় আয় হবে। আবার উৎস যদি অনিয়মিত হয় তাহলে মূলধন জাতীয় ব্যয়, আর উৎস যদি নিয়মিত অসীম হয় তাহলে তা মুনাফা জাতীয় আয় হবে। প্রভাব, এখানে যে সকল আয়ের প্রভাব সরাসরি আয় বিবরণীতে পড়ে না তা মূলধন জাতীয় আয়, আর যেটা আয় বিবরণীতে প্রভাব ফেলে তা মুনাফা জাতীয় আয়। সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ আয় মূলধন জাতীয় আয়, কিন্তু চলতি সম্পত্তি বিক্রয়লব্ধ আয় মুনাফা জাতীয় আয়। এটা মাথায় রাখবে, স্থায়ী সম্পত্তি মূলধন আর চলতি সম্পত্তি মুনাফা জাতীয়। হ্যাঁ, আচ্ছা, তো পরের স্লাইডে যাই। এখন আমরা একটা টেবিল দেখব। এই টেবিলটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা অবশ্যই তোমরা খাতায় লিখবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ম্যাথের ফাউন্ডেশন। ম্যাথ বুঝতে গেলে তোমার এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে, কোনটা মূলধন কোনটা মুনাফা যেতে পারে। পণ্য ক্রয়, পণ্য আমি ক্রয় করি, তো পণ্য ক্রয় আমার বারবার পণ্য ক্রয় করতে হয় না, তো এটা নিয়মিত সংগঠিত হয় না, তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। পণ্য বিক্রয় আমার বারবার পণ্য বিক্রয় করতে হয় না, এটা রেগুলার করতে হয় না, তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমার নিয়মিত খরচ, আমার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত আমার পণ্য বিক্রি করতে হচ্ছে, আবার প্রারম্ভিক মজুদ পণ্য রাখতে হচ্ছে, আবার সেটা বিক্রি করে দিতে হচ্ছে, তো প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় পরিবহন মুনাফা জাতীয় ব্যয়, বিক্রয় পরিবহন মুনাফা জাতীয় ব্যয়, আমদানি শুল্ক রপ্তানি শুল্ক। একটা জিনিস মাথায় রাখবা, দেখো এই যে মুনাফা জাতীয় ব্যয়টা এই পর্যন্ত, হ্যাঁ মুনাফা জাতীয় ব্যয় এই পর্যন্ত, এখানে শুধু মূলধন জাতীয় ব্যয় আছে তোমার সুনাম অর্জনের ব্যয়। একটা জিনিস মাথায় রাখবা, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তোমার যেটা হচ্ছে নিয়মিত সংগঠিত হয়, এটা তো একটা কনসেপ্ট। আর এখানে মুনাফা জাতীয় ব্যয় চেনার উপায় হচ্ছে এটার অ্যামাউন্টটা কম থাকবে। হ্যাঁ, আর মুনাফা জাতীয় আয় ব্যয় সাধারণত আর্থিক বিবরণী তোমরা যে কনসেপ্ট ক্লাসটা করছো এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ আয় ব্যয় হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ আয় ব্যয়গুলোই তোমার মুনাফা জাতীয় আয় ব্যয়। যেমন এই যে পণ্য ক্রয়, এটা কি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে। পণ্য বিক্রয়, নিট বিক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, নগদ শুল্ক, ডক চার্জ, মজুরি, এগুলো সবই কি মুনাফা জাতীয় ব্যয়। আর সুনাম হচ্ছে এক ধরনের অদৃশ্যমান দীর্ঘমেয়াদী সম্পদ। আমি একবার নাম করে ফেললাম, যেটা হচ্ছে আমার এক ধরনের সম্পদ, এটা তোমার দীর্ঘমেয়াদে কাজে লাগবে, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সুনামের অবলোপন মানে আমি এমন একটা কাজ করলাম যেটা কারণে আমার সুনাম ক্ষুণ্ণ হলো বা ক্ষতি হলো, তো সুনামের অবলোপনটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু সুনাম অর্জনের ব্যয়টা হচ্ছে মূলধন জাতীয় খরচ। মেশিন, এটা কি তুমি প্রতিদিন কেন না, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী খরচ। তো মেশিন ক্রয় মূলধন জাতীয় ব্যয়। মেশিন ক্রয়ের আমদানি শুল্ক, মেশিন ক্রয় রিলেটেড হ্যাঁ যা আছে এটা হচ্ছে মূলধন জাতীয় খরচ হবে। কিন্তু বিক্রয়ের উদ্দেশ্য যদি থাকে, যেটা আমরা নীতিমালায় পড়লাম, বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করলে এটা মুনাফা জাতীয় ব্যয় হবে। ইজারা সম্পত্তির ব্যয় মূলধন জাতীয় ব্যয়, যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, যন্ত্রপাতি বহন খরচ মূলধন জাতীয় খরচ, আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় খরচ। ইজারা সম্পত্তির অবলোপন, একটা জিনিস মাথায় রাখবা, কোনো সম্পত্তির অবচয় অবলোপন থাকলে সেটা মুনাফা জাতীয় খরচ। মেশিনের মেরামত খরচ, এটা পুনঃ সংগঠিত হয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ। কিন্তু মেশিন সংস্থাপন ব্যয় যদি থাকতো এটা আবার মূলধন জাতীয় খরচ হতো। এরকম কয়েকটা জিনিস যেটা কনফিউশনে ভুগবা সেটা একটু লিখে রাখবা। হ্যাঁ, যেমন নতুন মেশিনের মেরামত ব্যয়, এটা আবার মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিনের মেরামত ব্যয়, পুরাতন মেশিন উপযোগী করার মেরামত ব্যয় আবার মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা ওয়ান টাইম খরচ করে আমি দীর্ঘ টাইম ব্যবহার করতে পারতেছি। আর যেটা হচ্ছে নিয়মিত মেরামত খরচ, মেশিনের মেরামত ব্যয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ। হ্যাঁ, তো নতুন মেশিনের মেরামত ব্যয়, পুরাতন মেশিন ব্যবহার উপযোগী করার মেরামত ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় খরচ। বিনিয়োগ মূলধন জাতীয় খরচ, ওয়ান টাইম করতে হয়। বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় আয়, এটা প্রতিবার মানে প্রতি মাসে আমার আসে। হ্যাঁ, একটা নিয়মিত সময় করে আসে। মনিহারি ক্রয় প্রতি মাসে আমার সংগঠিত হয়, মুনাফা জাতীয় ব্যয়। বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা মাথায় রাখবা। বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি, এটা এক ধরনের হাইব্রিড ব্যয়। বিলম্বিত মানে এটা মুনাফা জাতীয় ব্যয় হলেও এটা আমার দীর্ঘমেয়াদী সুবিধা দেয়, অর্থাৎ কিছুটা মূলধন ব্যয়ের মতো সার্ভিস দেয়।
বৈদ্যুতিক খরচ আমার রেগুলার লাগে। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, তোমার যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় খরচ। হ্যাঁ, তারপরে হচ্ছে দালান কোঠা ক্রয় মূলধন জাতীয় ব্যয়, দালান কোঠার সম্প্রসারণ মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় খরচ হবে, মূলধন সংস্থাপন মূলধন জাতীয় খরচ হবে। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় যে দেখছো, এই যে সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় খরচ। যন্ত্রপাতির পরিবহন ব্যয় মূলধন জাতীয় খরচ। আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় খরচ। বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে কথাটা থাকলেই মুনাফা জাতীয়, বিক্রয়ের উদ্দেশ্যে কথাটা থাকলেই মুনাফা জাতীয়। আমদানিকৃত কাঁচামালের জাহাজ ভাড়া মুনাফা জাতীয়। আসবাবপত্রের বার্ষিক মেরামত ব্যয় মুনাফা জাতীয়। আসবাবপত্রের অবচয়, এই যে অবচয় কথাটা থাকলে কি মুনাফা জাতীয়। বোনাস প্রদান মুনাফা জাতীয়। জমি বা ভূমি ক্রয় এটা ওয়ান টাইম মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি, মানে আমি টাকাটা পেলাম। ঋণের সুদ এটা আবার আমার প্রতি মাসে দিতে হবে, মুনাফা জাতীয় ব্যয়। তারপরে বিমা সালামি মুনাফা জাতীয় খরচ। হ্যাঁ, আমার বিমা সালামি প্রতি মাসে মাসে প্রিমিয়াম আকারে দিতে হবে। বন্ধকি ঋণ এটা আমি একবারই নিই, মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য ক্রয়ের জলযান ভাড়া মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতির জন্য জাহাজ ভাড়া, এই যে যন্ত্রপাতির জন্য জাহাজ ভাড়া মূলধন জাতীয় ব্যয়। কিন্তু পণ্য ক্রয়ের, এটা পণ্য ক্রয় তাই এটা মুনাফা জাতীয়, আর এটা যন্ত্রপাতি যেহেতু স্থায়ী সম্পদ তাই মূলধন জাতীয় ব্যয়। কারখানা ভাড়া মুনাফা। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এক ধরনের সম্পদ তাই এটা মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, ক্রয় ফেরত মুনাফা, এটা মুনাফা 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 জাতীয় আয় ব্যয়। আয় কিভাবে বুঝবো, ব্যয় কিভাবে বুঝবো, একটা জিনিস মাথায় রাখবা, প্রাপ্ত কথাটা উল্লেখ থাকলে বুঝবা আয়, প্রাপ্ত কথাটা উল্লেখ থাকলে বুঝবা আয়, আর প্রদত্ত কথাটা উল্লেখ থাকলে বুঝবা ব্যয়। এই যে প্রদত্ত কথা উল্লেখ আছে ব্যয়, প্রাপ্ত কথাটা উল্লেখ আছে আয়। হ্যাঁ, প্রদত্ত কথাটা উল্লেখ আছে ব্যয়, প্রাপ্ত কথাটা উল্লেখ আছে আয়। এই যে নিনজা টেকনিক শিখাই দিলাম। আয়কর প্রদান, আয়কর প্রদান এটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মূলধন জাতীয় পরিশোধ। আয়কর মানে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে একবারই ট্যাক্স দিতে হয়। জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম তোমার প্রতিবারই দিতে হয়, তো মুনাফা জাতীয়। আয়কর প্রদান কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে আবার আয়কর প্রদানটা মুনাফা জাতীয়। শেয়ার অবহার মূলধন জাতীয় ব্যয়। ঋণপত্রের অবহার মূলধন জাতীয় ব্যয়। প্রদত্ত, এই যে প্রদত্ত কথাটা থাকলেই মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, আর প্রাপ্ত কথাটা থাকলে মুনাফা জাতীয় আয়। নতুন পণ্য আবিষ্কারের গবেষণা খরচ এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর বিদেশ ভ্রমণ ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো তোমার মুনাফার মূলধন জাতীয় ব্যয় এখানে প্রচুর আছে, অসংখ্য আছে। তুমি জাস্ট বিলম্বিতগুলো মনে রাখবা, মূলধন জাতীয়গুলো মনে রাখবা, বাকি সব মুনাফা জাতীয় খরচ। হ্যাঁ, এই যে বৈদ্যুতিক পাখা ক্রয় মূলধন জাতীয় ব্যয়। অফিসের জন্য ফটোস্ট্যাট মেশিন ক্রয় মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয়ের আইন খরচ মূলধন জাতীয় ব্যয়। প্রাথমিক খরচাবলী বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে হচ্ছে এখানে মূলধন জাতীয় ব্যয় কোনটা, এই যে স্থায়ী সম্পত্তির রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয়। তারপরে হচ্ছে টেবিল ফ্যান ক্রয় মূলধন জাতীয় ব্যয়। তারপরে বন্ধকি ঋণ পরিশোধ মূলধন জাতীয় প্রদান বা পরিশোধ। হ্যাঁ, মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, আর সদ্য ক্রয়কৃত পুরাতন মেশিনের মেরামত ব্যয়, সদ্য ক্রয়কৃত পুরাতন মেশিনের মেরামত ব্যয় মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, মূলধন জাতীয়গুলো মনে রাখবা, মুনাফা জাতীয়গুলো অটো মনে থাকবে। তারপরে যে ব্যয় তো লেখাই আছে, তো আর বলা লাগবে না, ব্যয় যেখানে লেখা আছে এটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা বা মূলধন। এখানে যদি তোমার সম্পদ থাকে যে পেটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, তাহলে মূলধন জাতীয় ব্যয়। পেটেন্টের আবার অবলোপন থাকলে সেটা মুনাফা জাতীয় খরচ। নিষ্কর ভূমি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, আচ্ছা, তো এখানে অনেক তোমার এন্ট্রি আছে, যেমন নবায়ন ব্যয় মুনাফা জাতীয়, অনাদায় পাওনা মুনাফা জাতীয়, এসি ক্রয় মূলধন জাতীয়। হ্যাঁ, টাইপ মেশিন মূলধন জাতীয়, শেয়ার অধিহার মূলধন জাতীয় আয়। হ্যাঁ, তারপরে বৈদ্যুতিক মিটার ক্রয় মূলধন জাতীয় ব্যয়। প্যাকিং খরচ এটা আমার রেগুলার সংগঠিত হয়। বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ। তুমি বুঝতে পারবা মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় প্রথম ইজিলি বুঝতে পারবা কোয়েশ্চেনে যেটার অ্যামাউন্ট বেশি, নর্মালি ওটা মূলধন জাতীয় খরচ হয়ে থাকে। হ্যাঁ, আর তুমি পড়লেই বুঝতে পারবা যে শেয়ার অধিহার মানে শেয়ারের উপর, শেয়ার মানে কি, তুমি 1 লাখ টাকা দিয়ে শেয়ার কিনলা, এটার উপর তুমি যে প্রিমিয়াম পাবা, পার্সেন্টেজ পাবা, তো এটা তোমার মূলধন জাতীয়। এই যে তুমি 1 লাখ টাকা এত বড় একটা অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করছো, তো এই মূলধন থেকে তোমার যে আয়টা আসতেছে সেটা মূলধন জাতীয় আয়। টাইপ মেশিন ক্রয়, এটা কি তুমি প্রতিদিন কিনবা টাইপ মেশিন? একবার কিনে সারা বছর ইউজ করতে পারবা। তো এইভাবে কিছু কিছু জিনিস মাথায় খাটায় তোমার বুঝতে হবে যেটা মূলধন জাতীয় না মুনাফা জাতীয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার ক্রেডিট জেনারেল সুদ ডেবিট, ক্রেডিট জেনারেল সুদ ডেবিট মুনাফা জাতীয়
তোমার আয় বা ব্যয়। ডেবিট জেরের সুদ ক্রেডিট মুনাফা জাতীয় আয়। তো ডেবিট জেরের সুদ হচ্ছে মুনাফা জাতীয় আয় আর ক্রেডিট জেরের সুদ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মূলধন হচ্ছে ক্রেডিট, এই ক্রেডিট জেরের সুদ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ক্রেডিট জেরের সুদ হচ্ছে ডেবিট বা খরচ। আর ডেবিট জেরের সুদ উত্তোলন হচ্ছে ডেবিট, এই ডেবিট জেরের সুদ হচ্ছে মুনাফা জাতীয় আয় ক্রেডিট। হ্যাঁ, প্রযোজনা আসবাবপত্র বিক্রয় করলে প্রাপ্তি হয়, শেয়ার বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তি হয়, সম্পদ অর্জন করলে প্রাপ্তি, বিনিয়োগ বিক্রয় হলে প্রাপ্তি। তো এই এন্ট্রিগুলো আমার মনে রাখতে হবে। মনে রাখতে বলতে তোমার জাস্ট চিনতে হবে যে কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয়, এটা মুখস্থ করার কিছু না, হ্যাঁ, জাস্ট বুঝতে হবে। এখন আছে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা হচ্ছে কোনো আয় ব্যয় যেটাই হোক না কেন, সেটা কোনো কিছু যদি বাদ পড়ে যায় তখন সেটা সমন্বয় আমরা দিয়ে থাকি। তো এখানে বলছে যে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় আমাদের মনে রাখতে হবে যে পূর্ববর্তী অথবা পরবর্তী হিসাবকালের আয় ব্যয় চলতি হিসাবকালে দেখানো যাবে না। মানে পূর্ববর্তী মানে আগের হিসাবকাল এবং পরের হিসাবকালের আয় ব্যয় চলতি হিসাবকালে দেখানো যাবে না। আবার চলতি হিসাবকালের আয় ব্যয় সেটা যেটাই হোক ধরতে হবে, নতুবা ব্যবসা প্রতিষ্ঠান সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করা সম্ভব হবে না। হ্যাঁ, তাই নির্দিষ্ট হিসাবকালের বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয়, সম্পদ, দায়, মূলধন, এই কয়টা জিনিসের সমন্বয় করতে হয় নির্দিষ্ট হিসাবকালের। মানে এই হিসাবকালের বকেয়া যে আয় ব্যয় আছে এটা যোগ বিয়োগ করতে হয়, অগ্রিম আয় ব্যয় যোগ বিয়োগ করতে হয়, সম্পদ, দায়, মূলধন সমন্বয় করতে হয়। তো সমন্বয় দাখিলা, সমন্বয় এবং দাখিলা শব্দের একত্রিত একটা রূপ, যার অর্থ হচ্ছে তোমার কোনো বিষয়ের প্রকৃত অবস্থা নির্ণয় করা একটা প্রক্রিয়া বা পদ্ধতি। সমন্বয় হচ্ছে কোনো হিসাবের সঠিক পরিমাণ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যোগ বা বিয়োগ করা। ওকে, তো সমন্বয় দাখিলা মূলত কি করে, তোমার প্রকৃত ফলাফল এবং প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য যে সকল বিষয় যোগ বিয়োগ করে তার জন্য আলাদা দাখিলা প্রদানকে সমন্বয় দাখিলা বলে। আচ্ছা, তো এখন আমরা কিছু সমন্বয় দাখিলা দেখে নেব। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ফাউন্ডেশন ক্লাস হিসেবে তোমার খুবই ইম্পর্টেন্ট, তোমার পরবর্তীতে ম্যাথে কিন্তু এটা কাজে লাগবে। হ্যাঁ, তো মাথায় রাখবা বকেয়া খরচ সংক্রান্ত জাবেদা, বকেয়া খরচ সংক্রান্ত জাবেদা, যেমন বকেয়া বেতন 2000 টাকা, এটা জাবেদা কি হবে? তো একটা জিনিস মাথায় রাখবা, বেতন হচ্ছে এক ধরনের খরচ হিসাব, তো এটা স্বাভাবিকভাবেই ডেবিট হবে। হ্যাঁ, তো খরচের বকেয়া হচ্ছে তোমার চলতি দায়, খরচের বকেয়া ক্রেডিট। তো বেতন হিসাব ডেবিট, যেহেতু খরচ বৃদ্ধি পেল তাই ডেবিট, এবং খরচের বকেয়া খরচ হচ্ছে চলতি দায়, তো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো একটা জিনিস মাথায় রাখবা যে বকেয়া খরচ হচ্ছে চলতি দায় অর্থাৎ ক্রেডিট উদ্ধৃত। হ্যাঁ, কারণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আবার বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ। হ্যাঁ, বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ, তোমার এটা হবে তোমার ডেবিট, কারণ তোমার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। এটা একটু খাতায় লিখে নিতে পারো যে বকেয়া খরচ চলতি দায়, কারণ চলতি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তো বেতন হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে, আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট, কারণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হচ্ছে। তারপর হচ্ছে ঋণের সুদ 6% আর সুদে 50,000 টাকা 6 মাসের সুদ বকেয়া রয়েছে। তো বকেয়া ঋণের সুদ কত হবে সেটা আগে বের করতে হবে। তো 50,000 ইন্টু 6%, 50,000 ইন্টু 6%, হ্যাঁ, কত আসে? 5 6 3, 3,000, 3,000 গুণ 6/12, অর্থাৎ 3,000-এর অর্ধেক কত? 1,500 টাকা। তো এই 1,500 টাকা হচ্ছে 6 মাসের সুদ বকেয়া। তো এটা জাবেদা কি হবে? ঋণের সুদ, ক্রেডিট জেরের সুদ ডেবিট, তো ঋণের সুদ এখানে খপ আছে, ঋণ হবে, ঋণের সুদ, ক্রেডিট জেরের সুদ ডেবিট, আর বকেয়া ঋণের সুদ। তো আমরা জানি যে ডেবিটের বকেয়া কি হবে, এই যে খরচের বকেয়া কি হবে? চলতি দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তার এই যে দেখো তোমার ঋণের সুদ তোমার ডেবিট, হ্যাঁ, বা খরচ, ডেবিট মানে কি? খরচ, ঋণের সুদ যেহেতু খরচ তাই খরচের বকেয়া হবে দায়, খরচের বকেয়া হবে দায়, বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই এখানে বৃদ্ধি পেলে ক্রেডিট হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে আমার বকেয়া খরচের দাখিলা। তেমনিভাবে অগ্রিম খরচ অনুযায়ী কি হয়? তোমার বাড়ি ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে। তো ভাড়া নরমালি কি? ভাড়া হচ্ছে খরচ,
তাই ডেবিট হবে। আর অগ্রিম বাড়ি ভাড়া হচ্ছে, সরি এখানে বাড়ি ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে, তো এখানে যেহেতু অগ্রিম প্রদান করা হয়েছে, এখানে অগ্রিম খরচ একটা জিনিস মাথায় রাখবা, লিখে রাখো, অগ্রিম খরচ হচ্ছে চলতি সম্পদ। অগ্রিম খরচ সমান সমান চলতি সম্পদ, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই এখানে অগ্রিম বাড়ি ভাড়া হিসাব ডেবিট হবে, কারণ এটা হচ্ছে সম্পদ বা অ্যাসেট, অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, এবং ভাড়া হিসাব ক্রেডিট, যেহেতু তোমার বাড়ি ভাড়া হিসাব তোমার সমন্বয় করা হয়েছে, অগ্রিম ভাড়া দেওয়ার কারণে তোমার ভাড়া যে খরচ সেটা কমে গেছে, তো যেহেতু খরচ কমে গেছে তাই এটা ক্রেডিট হবে, এটা মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে। বিলম্বিত বিজ্ঞাপন এটাও সেম ভাবে বিলম্বিত, আমি কি বলছি যে এটা এক ধরনের তোমার হাইব্রিড খরচ, হ্যাঁ, মানে এই খরচটা তোমার দীর্ঘমেয়াদে সুবিধা দেয়, তাই বিলম্বিত বিজ্ঞাপনটাকে আমার এক ধরনের সম্পদ রূপে আমরা কাউন্ট করতে পারি, তাই বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট হয়েছে, আর বিজ্ঞাপন হিসাব বা খরচটা ক্রেডিট হয়েছে, যেহেতু আমার দীর্ঘমেয়াদে সুবিধা দিচ্ছে তাই আমার খরচটা ক্রেডিট হলো। অনাদায়ী আয় বা বকেয়া আয়, আমি কি বলছি, আয়ের বকেয়া সম্পদ, তো বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে, এই বিনিয়োগের সুদ অনাদায়ী, বিনিয়োগের অনাদায়ী সুদ এটা ডেবিট হবে, কারণ কি আমার সম্পদ বৃদ্ধি পেল, বিনিয়োগের অনাদায়ী সুদ, আমি কি বলছি যে বকেয়া আয়, আয়ের বকেয়া সম্পদ, এই বকেয়ার আর এক নামই হচ্ছে অনাদায়ী, মানে যেটা আদায় হয়নি, বকেয়ার আর এক নামই হচ্ছে অনাদায়ী। তো বিনিয়োগ হচ্ছে ডেবিট, ডেবিট যেটা সুদ ক্রেডিট, ক্রেডিট মানে আয়, এই আয় যখন অনাদায়ী হবে বা আয়ের বকেয়া সম্পদ, তাই এটা হচ্ছে বিনিয়োগের অনাদায়ী সুদ ডেবিট হয়েছে আর বিনিয়োগের সুদ ক্রেডিট হয়েছে। হ্যাঁ, কমিশন অর্জিত হয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে অনাদায়ী কমিশন, কমিশন অর্জিত হয়েছে তার মানে হচ্ছে এটা আয়, অর্জিত মানে আয়, হ্যাঁ, তো কমিশন আয়, তো কমিশন অর্জিত হয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে অনাদায়ী আয় বা বকেয়া আয়, তো বকেয়া আয় হলে আমার হচ্ছে ডেবিট হবে, তো অনাদায়ী কমিশন হিসাব ডেবিট আর কমিশন হিসাব হবে ক্রেডিট। হ্যাঁ, তো এই গেল জাবেদা। তেমনিভাবে আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তো অগ্রিম উপভাড়া, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তাই অগ্রিম উপভাড়া দেখবা এই দায়ের দিকে গেছে, যে অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট, আর উপরে হবে উপভাড়া হিসাব। হ্যাঁ, তো এটা তোমাদের একটা সিস্টেম শিখাই দিই, এখানে অগ্রিম বা বকেয়া যেটাই থাকুক না কেন, এখানে অগ্রিমটা কি হবে বা বকেয়া কি হবে সেটা আগে লিখে নিবা। যেমন অগ্রিম উপভাড়া তোমরা কি জানো যে আয়ের অগ্রিম দেয় ক্রেডিট দিকে দেয়, ক্রেডিট দিকে আগে লিখে নিবা, তার এগেইনস্টে জাস্ট অগ্রিম বাদ দিয়ে যেটা থাকবে উপভাড়া, এই উপভাড়া একটা হিসাব, এই যে উপভাড়া হিসাব লিখে দিলা, টেকনিক বুঝছো? তারপরে দেখো শিক্ষানবী সালামি অগ্রিম, তার মানে শিক্ষানবী সালামি এক ধরনের আয়, তো আমরা জানি আয়ের অগ্রিম দেয় ক্রেডিট দিকে যায়, আগে ক্রেডিট দিকে লিখে নাও, এই যে অগ্রিম শিক্ষানবী সালামি ক্রেডিট দিকে লিখে নাও। তারপরে আমি কি বলছি, অগ্রিম বাদ দিয়ে যেটা থাকবে সেটা পরেরটা হবে, হ্যাঁ, আমি ক্রেডিট দিকে লিখছি, তার মানে ডেবিট দিকে কি হবে, শিক্ষানবী সালামি, এই যে দেখো শিক্ষানবী সালামি হিসাব, ধরতে পারছো, টেকনিক ধরতে পারছো? আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। তারপর হচ্ছে সমাপনী মজুদ সংক্রান্ত, সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে, তো সমাপনী মজুদ এক ধরনের চলতি সম্পদ, তাই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই সমাপনী মজুদ পণ্য ডেবিট হয়েছে, আর সমাপনী মজুদ পণ্য আনার কারণে আমার ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, যেহেতু সমাপনী মজুদ আমি সমন্বয় করছি। তো সমাপনী মজুদ মানে কি, আমি ধরো 5,000 টাকার পণ্য কিনছি, হ্যাঁ, মানে ক্রয় করছি, তো তখন ক্রয় হিসাব ডেবিট হবে। এই যে পণ্য কিনলাম, কিনে আমার সেটা কিসে রূপান্তর হয়ে গেল, সমাপনী মজুদ পণ্যে। যখন মজুদ এই ক্রয় হিসাবটাকে আমি মজুদ পণ্যে নিয়ে আসবো, তখন মজুদ পণ্য অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে, এবং ক্রয় হিসাব এটা যে আমার জন্য যে ব্যয় হয়েছিল এই ব্যয় হিসাবটা আমার হ্রাস পাবে, তাই ক্রয় হিসাব এখানে ক্রেডিট হয়েছে। ধারে পণ্য ক্রয়, এটা যাবে দেখি ক্রোপা, দেবী আমায় ক্রোপা করো, তো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এই যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এবং সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়নি, সমাপনী মজুদের যেহেতু অন্তর্ভুক্ত হয়নি, তো সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয়নি, এই যে জাবেদাটা অন্তর্ভুক্ত হচ্ছে, জাবেদাটা সমাপনী মজুদ পণ্য ডেবিট করতে হবে এবং ক্রয়টা ক্রেডিট করতে হবে, সেম জাবেদাটা এই জাবেদাটা এখানে হবে, অন্তর্ভুক্ত না হলে সমাপনী মজুদ পণ্য ডেবিট, যেহেতু এটা একটা চলতি সম্পদ, আমার সম্পদ বৃদ্ধি পেল এবং এটা কারণে আমার খরচ হিসাবে আর থাকতেছে না, তা ক্রয়টাকে আমি মাইনাস করে দিলাম। বোঝা গেছে? তারপর আগুনে বিনষ্ট পণ্য এক ধরনের ক্ষতি, আগুনে বিনষ্ট পণ্য বীমা কোম্পানির স্বীকৃত দাবি, তো এখানে বীমা কোম্পানি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে। আমার সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হলো 30,000, মূল্যায়নের পূর্বে 8,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট হয়, হ্যাঁ, উক্ত বিনষ্ট পণ্যের ক্ষতি বীমা কোম্পানি কর্তৃক স্বীকৃত হয়নি। হ্যাঁ, তো এখানে বলছে
যে বীমা কোম্পানি কর্তৃক স্বীকৃত দাবি প্রতিষ্ঠানের সম্পদ বোঝায়, যেটা স্বীকৃত দাবি এটা প্রতিষ্ঠানের সম্পদ বোঝায়, হ্যাঁ সম্পদ বোঝায়। সুতরাং ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে সূত্র অনুযায়ী আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট এবং বীমা কোম্পানি হিসাব ক্রেডিট হবে এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে। তো এখানে সম্পূর্ণ মজুত পণ্যের পণ্য মূল্যায়ন করা হলো 30,000, মূল্যায়নের পূর্বে 8,000 টাকা আগুনে বিনষ্ট হয়, তাহলে এটা যেহেতু একটা ক্ষতি, প্রথমে কি হবে আগুনে বিনষ্ট পণ্য ডেবিট, তারপরে বীমা কোম্পানি হিসাব ডেবিট, কারণ বীমা কোম্পানি যখন স্বীকৃতি দেবে তখন তার এটা একটা খরচ হবে, যেহেতু খরচ হবে তার ডেবিট হবে, এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে, যেহেতু আমার পণ্যর যে ক্ষতিপূরণ সেটা দিয়ে দিচ্ছে। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হলো এত টাকা, মূল্যায়নের পর 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়, 3,000 টাকা ক্ষতিপূরণের দাবি স্বীকার করেছে। যেটা স্বীকার করবে সেটার তোমার জাবেদায়টা হবে, স্বীকার করবে যেটা সেটার আগুনে পণ্য বিনষ্ট হিসাব ডেবিট, বীমা কোম্পানি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে, এবং যেটা স্বীকার করবে না সেটা কোনো বীমা কোম্পানি হিসাব ডেবিট এটা আসবে না, ঠিক আছে। যেটা স্বীকার করবে সেটা জাবেদায় হচ্ছে উপরে যেটা দেওয়া আছে ওইটা। এই যে যেমন সমাপনী মজুত পণ্য ডেবিট হলো 30,000, তোমার 1 নম্বরে জাবেদা কি হবে, সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হলো 30,000 টাকা, এই যে সমাপনী মজুত পণ্য ডেবিট 30,000 টাকা মূল্যায়ন করলাম। তারপর হচ্ছে 8,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়, এই যে আগুনে বিনষ্ট পণ্য ক্ষতিটা ডেবিট করলাম 8,000 টাকা, আর ক্রয় ক্রেডিট করলাম, হ্যাঁ ক্রয় ক্রেডিট হবে, সম্পূর্ণ মজুত পণ্যের এগেইনস্টে সবসময় ক্রয় হিসাব হবে, ক্রেডিট টোটাল 38,000 টাকা। আচ্ছা, তারপরে 2 নাম্বার সম্পূর্ণ মজুত পণ্যের মূল্যায়ন করা হলো 45, মূল্যায়নের পর 5,000 টাকার আগুনে পণ্য বিনষ্ট হয়, আর কোম্পানি 3,000 টাকার ক্ষতিপূরণের দাবি স্বীকার করেছে। তো সমাপনী মজুত পণ্য ডেবিট 40,000, আগুনে বিনষ্ট পণ্য 5,000, ক্রয় 45,000, এটা আগে দিয়ে নিবা, হ্যাঁ। তারপরে বলছে দাবি কোম্পানি 3,000 টাকার ক্ষতিপূরণের দাবি স্বীকার করছে, যতটুকু স্বীকার করবে সেটা বীমা দাবি হিসেবে ডেবিট হবে এবং আগুনে বিনষ্ট পণ্য হিসেবে ক্রেডিট হবে, যতটুকু স্বীকার করবে ততটুকু বীমা দাবি হিসাব ডেবিট হবে এবং আগুনে বিনষ্ট পণ্য ক্রেডিট হবে, হ্যাঁ। আগে আগুনে বিনষ্ট পণ্য ডেবিট হয়েছিল এটা ক্ষতি হিসেবে, কিন্তু যেহেতু বীমা দাবিটা মানে টাকাটা দিয়ে দিতেছে তা আগুনে বিনষ্ট পণ্যটা বা আমার খরচটা কমে যাইতেছে, যেহেতু কমে যাইতেছে তা আগুনে বিনষ্ট পণ্য ক্রেডিট হলো, ওকে। তারপরে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা, বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবি স্বীকার করছে, মানে সম্পূর্ণ দিবে, তার মানে আগুনে বিনষ্ট পণ্য ডেবিট, আগে ক্ষতিটা আমি লিপিবদ্ধ করে নিব, ক্রয় ক্রেডিট আগে ক্ষতিটা লিপিবদ্ধ করে নিলাম, তারপরে বীমা দাবি কি প্রাপ্য বীমা দাবি ডেবিট এবং আগুনে বিনষ্ট পণ্য ক্রেডিট 10,000 টাকা, মানে আগুনে বিনষ্ট পণ্য যা হয়েছে এটা দিয়ে দেওয়া হবে, তাই এখানে আমার ব্যয় হ্রাস পেয়ে গেল, ঠিক আছে। তো হচ্ছে সমন্বয় রাখিলা। তারপর হচ্ছে অব্যবহৃত মণিহারি, মানে অব্যবহৃত মণিহারিটা কিন্তু এক ধরনের চলতি সম্পদ, মণিহারি 2 প্রকার, মণিহারি হিসাব 2 প্রকার, একটা হচ্ছে মণিহারি সাধারণত একটা খরচ হিসাব, হ্যাঁ একটা হচ্ছে ব্যবহৃত মণিহারি, এটা হচ্ছে খরচ, একটা হচ্ছে ব্যবহৃত মণিহারি, এটা হচ্ছে আমার খরচ, হ্যাঁ আর একটা হচ্ছে অব্যবহৃত মণিহারি, এটা হচ্ছে আমার মণিহারি, এটা হচ্ছে আমার চলতি সম্পদ, ঠিক আছে। তো এখানে প্রকৃত জাবেদা দেখো 25,000 টাকার মূল্যায়ন করা হলো সমাপনী মজুদ পণ্য, যার মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, তো 25,500 টাকা সমাপনী মজুদ মূল্যায়ন করছে, তো এটা জাবেদা আগে দিয়ে দাও, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, মূল্যায়ন কথাটা থাকলে সমাপনী মজুদ পণ্য আর ক্রয় হিসাব আসবে, সমাপনী মজুদ পণ্য ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তারপরে বলছে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, তো মণিহারি যেটা অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে অব্যবহৃত, মানে ব্যবহার করা হয়নি, তো অব্যবহৃত মণিহারি ডেবিট, কেন ডেবিট হলো, অব্যবহৃত মানে কি আমি বলছি তোমার চলতি সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং মণিহারি হিসাব ক্রেডিট মানে আমার খরচ হ্রাস পাইছে, তো খরচ হ্রাস পেলে ক্রেডিট, বোঝা গেল। তারপরে প্রারম্ভিক মজুদের মধ্যে 1,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, তো প্রারম্ভিক মজুদের মধ্যে 1,000 টাকা মণিহারি অন্তর্ভুক্ত থাকলে নর্মালি মণিহারি হিসাব অব্যবহৃত মণিহারি ডেবিট আর মণিহারি ক্রেডিট হয়, তো প্রারম্ভিক মজুদ পণ্য নিজেই একটা খরচ, নিজে একটা কি খরচ, তো 1,000 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে, তো 1,000 টাকার মণিহারি আগে খরচ দেখায় না, তো মণিহারি হিসাব ডেবিট, কারণ এটা খরচ হয়েছে, হ্যাঁ। আর প্রারম্ভিক মজুদের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত আছে, প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট ছিল, এটারে ক্রেডিট করতে হবে 1,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য হিসাব ক্রেডিট 1,000, যেহেতু প্রারম্ভিক মজুদের মধ্যেও অন্তর্ভুক্ত মণিহারি রয়েছে, হ্যাঁ। ব্যবসার প্রয়োজনে 1,500 টাকার পণ্য ব্যবহার করা হয়,
তো ব্যবসার প্রয়োজনে 1,500 টাকার পণ্য যে ব্যবহার করা হয় এটা এক ধরনের খরচ, হ্যাঁ। তো এটা মনিহারি হিসাবের মধ্যে পড়বে। তো মনিহারি হিসাব ডেবিট, যেহেতু খরচটা বৃদ্ধি পাইছে, এবং ক্রয় হিসাব ক্রেডিট। আমি যে এই যে 1,500 টাকার পণ্য তো ক্রয় করছিলাম, এটা তো আমার ক্রয় হিসাবের মধ্যে ছিল, তাই না? যেহেতু পণ্যটা ব্যবহার করা হয়ে গেছে, তা ক্রয় হিসাব কমে যাবে। আগে আমার 5,000 টাকা পণ্য ক্রয় করা ছিল, হ্যাঁ, ধরো 5,000 টাকার পণ্য ক্রয় করা ছিল। তুমি বললা যে ভাই আমার একটু 1,500 টাকার পণ্যটা দেন, আমি একটু কিছুদিন ব্যবহার করি। তুমি ব্যবহার করার জন্য 1,500 টাকা নিলা, তাহলে কি আমার ক্রয় আর 5,000 থাকলো? ক্রয় থাকলো 3,500 টাকা না? তার মানে ক্রয় থেকে 1,500 টাকা চলে গেছে না? তাই এখানে ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, যেহেতু তোমার ক্রয় হিসাবটা বা ব্যয় হিসাবটা কমে গিয়েছে। বোঝা গেল? উত্তোলন সংক্রান্ত সমন্বয়। মালিক কর্তৃক কারবার হতো উত্তোলন 3,000 টাকা। তো উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এটা নর্মাল যাবে দা। উত্তোলন কেন ডেবিট? কারণ এটা হচ্ছে উত্তোলন মালিকানা সত্ত্বকে কমায় দেয়, তাই ডেবিট হলো। নগদান কেন ক্রেডিট? নগদ টাকা চলে যাচ্ছে। মালিক নিজ প্রয়োজনে 1,500 টাকার পণ্য উত্তোলন করছে। পণ্য উত্তোলনে যাবে দা সবসময় মাথায় রাখবা। উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট, এটা খুবই ইম্পর্টেন্ট। পণ্য উত্তোলনে যাবে দা উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। কারণ কি? উত্তোলন হিসাব তো নর্মালি ডেবিটই হয়, মালিকানা সত্ত্বকে কমায় দেয়, তাই। আর ক্রয় হিসাব কেন ক্রেডিট হচ্ছে? কারণ পণ্য উত্তোলন করছে। তো পণ্য যেহেতু তোমার কমে যাচ্ছে, তাই আমার তোমার ক্রয় হিসাবটা ক্রেডিট হচ্ছে। বোঝা গেল? তারপর উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদ, উত্তোলন কি ডেবিট, আর উত্তোলনের সুদ ডেবিট জেরের সুদ ক্রেডিট। তো উত্তোলন ডেবিট হবে এবং ডেবিট জেরের সুদ ক্রেডিট হবে। উত্তোলন হচ্ছে ডেবিট, ডেবিট জেরের সুদ ক্রেডিট। সেমভাবে উত্তোলন ডেবিট, ডেবিট জেরের সুদ ক্রেডিট। এখানে 6 মাসের সুদ কীভাবে বের করতে হবে? 20,000-এর 10%, 2,000, 2,000-এর গুণ 6/12 বা হাফ, অর্থাৎ 1,000 টাকা। এইভাবে 6 মাসের সুদ বের করবে, হ্যাঁ। তো এখানে মূলত তোমার সমন্বয় দাখিলা, এটাই মেইন চ্যালেঞ্জ। তারপর হচ্ছে বাসায় ব্যবহৃত আসবাবপত্র কারবারে প্রদান। তো বাসায় ব্যবহৃত আসবাবপত্র যদি কারবারে দিই, তাহলে কারবারের আসবাবপত্র বৃদ্ধি পাবে, তো আসবাবপত্র হিসাব ডেবিট, এবং মূলধন বৃদ্ধি পাবে, মূলধন হিসাব ক্রেডিট। কর্মচারীদের বেতন ব্যক্তিগতভাবে পরিশোধ করছে। তা বেতন যেহেতু একটা খরচ, বেতন হিসাব ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। যেহেতু ব্যক্তিগতভাবে তোমার প্রদান করছে, তাই মূলধন হিসাব বেড়ে যাবে, হ্যাঁ, মূলধন হিসাব বেড়ে যাবে। মূলধন হিসাব বাড়লে ক্রেডিট, কারণ মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে, এটা ব্যবসার টাকা যায়নি। ব্যবসার টাকা গেলে মূলধন হিসাবও ডেবিট হতো, হ্যাঁ, মূলধন কমে যেত, যেহেতু একটা খরচ হিসেবে কাউন্ট হতো। আচ্ছা, তারপরে মূলধনের সুদ। মূলধন যদি ক্রেডিট হয়, মূলধনের সুদ হবে ডেবিট। এই যে মূলধনের সুদ ডেবিট, হ্যাঁ, আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অনাদায় পাওনা। অনাদায় পাওনা জবেদার, তোমরা সবাই জানো অনাদায় পাওনা ডেবিট, আর এটা প্রাপ্য হিসাবকে কমায় দেয়, যেহেতু টাকাটা আমি আর পাবো না, হ্যাঁ। অনাদায় দেনাদার হিসাব ক্রেডিট। তেমনিভাবে অনাদায় পাওনা যখন সমন্বয় করা হয়, অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ডেবিট এবং বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। এই রিলেটেড জাবেদা অলরেডি তোমাদেরকে আমি করিয়েছি, হ্যাঁ, অধ্যায় 6। বিবিধ দেনাদারে 1,000 টাকা আদায়যোগ্য নয়। আদায়যোগ্য নয় মানে এই টাকাটা আমি আর পাবো না, তাই এটা এক ধরনের অনাদায় পাওনা হিসাব, এবং এটা আমার দেনাদার হিসাবকে কমাই দিচ্ছে। তো অনাদায় পাওনা ডেবিট এবং বিবিধ দেনাদার ক্রেডিট। 2,000 টাকা একজন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছে, হ্যাঁ। দিলে যেহেতু ঘোষিত হয়েছে, তার মানে 2,000 টাকা আমার নিজের সঞ্চিতি বা ফান্ড থেকে দিতে হবে। তো এই যে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, যেহেতু আমার টাকাটা চলে গেল, এবং বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, আমার দেনাদার কমে গেল, 2,000 টাকা যেহেতু পরিশোধ করতে হবে। তারপরে অনাদায় পাওনা সঞ্চিতির জন্য 2,500 টাকা রাখতে হবে। তো 2,500 টাকা রাখতে হবে, তার মানে আমার ফান্ডে বাড়াতে হবে। তো অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, মানে বৃদ্ধি পেলে ক্রেডিট, আর এটা যেহেতু একটা খরচ, অনাদায় পাওনা খরচ ডেবিট। বিবিধ দেনাদারের জন্য বাট্টা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তো সঞ্চিতি আগে ক্রেডিট দিয়ে নিবা, এর এগেইনস্টে বাট্টা খরচ দিয়ে নিবা। তো 60,000-এর 2% কত? 12,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে পাওনাদারের 500 টাকা বাট্টা সঞ্চিতি। পাওনাদারের একটা জিনিস মাথায় রাখবা, সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। এটা একটু খাতায় লিখে রাখতে পারো যে সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। তো পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট এবং প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তারপরে পদেয় বিলের উপর বাট্টা সঞ্চিতি। তো পদেয় বিলের উপর বাট্টা সঞ্চিতি হচ্ছে, পদেয় বিল হচ্ছে ক্রেডিট, ক্রেডিটের উপর বাট্টা সঞ্চিতি হবে ডেবিট। পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পদেয় বিল বাট্টা সঞ্চিতি একই কথা, ডেবিট, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তো পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা পদেয় বিলের বাট্টা সঞ্চিতির এগেইনস্টে সবসময় প্রাপ্ত বাট্টা আসবে। তারপরে অবচয়। অবচয়ের যাবে হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, সুনামের অবলোপন হিসাব ডেবিট, আর সুনাম হিসাব ক্রেডিট। আচ্ছা, তো এখন আমরা দুইটা টার্ম সম্পর্কে শিখবো, নগদ ভিত্তিক আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। নগদ ভিত্তিকে শুধু তোমার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান
বিবেচনা করা হয়, লিপিবদ্ধ করা হয়। আর বকেয়া ভিত্তিতে শুধুমাত্র তোমার বকেয়া, মানে এখানে বকেয়া পদ্ধতিতে কোনো নির্দিষ্ট হিসাবকাল নগদ আয়, বকেয়া আয় এবং নগদ ব্যয় ও বকেয়া ব্যয় সমন্বয় করে প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের ফলাফল নির্ধারণ করা হয়। এখানে নগদ ও বকেয়া দুইটাই অন্তর্ভুক্ত থাকে। বকেয়া ভিত্তিকে নগদ আয় ও বকেয়া আয় দুইটাই অন্তর্ভুক্ত থাকে। যেমন 21 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত নগদ বিক্রয় করে 1.5 লাখ, ধারে বিক্রয় করলে 50,000, তো দুইটাই আমার কাউন্ট হবে বকেয়া ভিত্তিকে, টোটাল 2 লাখ হবে। হ্যাঁ, তো এটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে বকেয়া ভিত্তিকের ক্ষেত্রে কি হবে এবং নগদ ভিত্তিকের ক্ষেত্রে আমার কি হবে। বকেয়া ভিত্তিকে নগদ বকেয়া দুইটাই কাউন্ট হয়। আর এটা হচ্ছে আমার কার্যপত্রের একটা ছক। এটা কয় ঘর বিশিষ্ট? 1 2 3 4 5, 5 ঘর, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। এটা হচ্ছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। হ্যাঁ, তো এখানে ইংলিশে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইটেল মানে বিবরণ হবে, খতিয়ান পৃষ্ঠা থাকবে, এখানে রেওয়া মিল থাকবে, ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়া মিল, এটা হচ্ছে সমন্বয়, এই ঘরটা হবে সমন্বিত রেওয়া মিল, এখানে হবে বিশদায় বিবরণী, এখানে হবে তোমার আর্থিক অবস্থার বিবরণী। আর এখানে বিবরণ লিখে ধরো তোমার মূলধন হিসাব, হ্যাঁ মূলধন না, বেতন হিসাব। বেতন হিসাব রেওয়া মিলে কি ছিল? ডেবিট 500 টাকা। বেতনে আবার সমন্বয়, হ্যাঁ বকেয়া বেতন। তো খরচের বকেয়া কি হবে? খরচের বকেয়া কি? খরচের বকেয়া হচ্ছে চলতি দায়, তো ক্রেডিট। তো চলতি দায় ধরো 50 টাকা। তো সমন্বিত রেওয়া মিল কত হবে? এখানে রেওয়া মিলে ছিল 50 আর সমন্বয় ছিল 50। এখানে ডেবিট সাইডে 500 আর ক্রেডিট সাইডে 50, তো 500 থেকে 50 গেলে কত থাকে? তোমার 450। তো এই যে অ্যাডজাস্টেড সমন্বিত রেওয়া মিলে 450 টাকা হবে। এবং বেতনটা, বেতনটা কিসে যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে। বেতন হচ্ছে মানে আয় বিবরণীর একটা খরচ, এই যে 450। আর ব্যালেন্স শিটে বেতনের কোনো কাজ নাই, ঠিক আছে? তেমনিভাবে তোমার প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ধরো ট্রায়াল ব্যালেন্সে আছে 1000 টাকা, হ্যাঁ, আর অ্যাডজাস্টমেন্টে তোমার বলা হলো যে প্রাপ্য হিসাবের সাথে তোমার অলিখিত প্রাপ্য হিসাব আরও 500 টাকা আছে। তো 1000 যোগ 500 কত হয়? 1500। এই প্রাপ্য হিসাবটা কি? আবার ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ বিশদায় বিবরণীতে আসে না, এটা আবার ব্যালেন্স শিট উদ্ধৃত পত্রের একটা চলতি সম্পদ। তো প্রাপ্য হিসাব ডেবিট হবে 1500। বুঝছো? তো এইভাবে হচ্ছে কার্যপত্র প্রস্তুত করা হয়। বোঝা গেল? তো আমরা হচ্ছে সিকিউ সলভিং ক্লাসে আমরা কার্যপত্রের যে ঘরটা আছে ঘরটা তো আমরা শিখলাম। এখন সিকিউ সলভিং ক্লাসে আমরা ডিরেক্ট হচ্ছে 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট বা 12 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করা শিখব। আশা করি আজকের কনসেপ্ট ক্লাসে বুঝতে পেরেছো যে কার্যপত্রের কাজ কি। কার্যপত্র হচ্ছে রেওয়া মিলের পরে প্রস্তুত করা হয়। কেন প্রস্তুত করা হয়? কারণ সমন্বিত রেওয়া মিলের যে ঘরটা সেটা শুধুমাত্র কার্যপত্রের মাধ্যমেই করা সম্ভব। এবং কার্যপত্রে কি করা হয়? বিভিন্ন সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সমন্বয় দাখিলা প্রদান করে তারপরে তোমার একটা সমন্বিত রেওয়া মিলে একটা ছক তোমার প্রদান করা হয়। তো কার্যপত্রের মেইন কথা হচ্ছে তোমার সমন্বয় দাখিলা এবং সমন্বিত রেওয়া মিল, তারপর আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় যায়, বিশদায় বিবরণীতে কোথায় যায়। তো আশা করি বুঝতে পেরেছো আজকে কার্যপত্রের কনসেপ্ট ক্লাস। আমরা এই যে যা শিখলাম এই ফাউন্ডেশনটাই আমরা অ্যাপ্লাই করব হচ্ছে তোমার সিকিউ সলভিং ক্লাসে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।